পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ ঢাকা সহ সারা দেশে নানা আয়োজনে উদযাপন, বিশেষ মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা। সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করেছে সরকার, জানালেন রিজভী। মনোবল ফিরে পাওয়ায় পুলিশে শৃঙ্খলা আসার দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। নানা কৌশলে লুটপাট হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে ডিপোর মালামাল। ইস্যু নোটের বিপরীতেও বেশি সরবরাহ, কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট। এবং হাম ডেঙ্গুর সংক্রমণ নিয়ে কাটছেই না উদ্বেগ, মশক নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতিকে দুষছেন চিকিৎসকরা। মোকাবেলায় সমন্বিত উদ্যোগের তাগিদ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। আজ 12 রবিউল আউয়াল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের দিন। সারা বিশ্বের মুসলমানরা এই দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসাবে পালন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী ও রাসূল। তিনি পৃথিবীতে এসেছিলেন তাওহীদের মহান বাণী নিয়ে, প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। দিনটি উপলক্ষে দেশ ও জাতির শান্তি সম্প্রীতি কামনায় বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব বলে জানান তারা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন হাজার হাজার মানুষ। সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাইজভান্ডারি আশেকানরা সেখানে উপস্থিত হন। এদিকে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সভায় সৈয়দ শহীদ উদ্দিন আহমেদ মাইজভান্ডারি বলেন, যারা ঈদে মিলাদুন্নবীকে বিদাত মনে করে তারা মুমিন হতে পারে না। তার মতে শুধু তাওহীদ নয়, এর সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকেও ধারণ ও ভালোবাসতে হবে, যার মাধ্যমেই ঈমানের পরিপূর্ণতা মিলবে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সার্বিক আয়োজনে সহযোগিতা করায় সরকারকে ধন্যবাদ জানান শহীদ উদ্দিন আহমেদ মাইজভান্ডারি। আল্লাহ নবীকে কোরআনে শাহেদ বলেছেন, আমাদের সাক্ষী, এবং হাশরের মাঠে আমাদের আপনাদের সকলের সমস্ত আমল নামার সাক্ষী হিসেবে রসুলকে উপস্থাপন করার জন্য আল্লাহ অনুমতি দেওয়া হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ উদ্দীপনার সঙ্গে দেশজুড়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদ আক্তার। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে দেশের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত 55তম ঐতিহাসিক জশ্নে জুলুস। শান্তি, মানবতা, অহিংসা ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বার্তা নিয়ে আয়োজিত এ জুলুসে অংশ নিতে ভোর থেকেই নগরে আসতে শুরু করেছেন বিপুল সংখ্যক মানুষ। সাতক্ষীরার রইচপুরে ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন স্থানীয় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রংপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জশ্নে জুলুস, র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে ছারছিনা দরবার শরীফের স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি দরবার শরীফ থেকে বের হয়ে শহরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে আবার দরবার শরীফে গিয়ে শেষ হয়। মেহেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। সকালে গাংনী দারুস সুন্নাত মুখতারিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে এক শোভাযাত্রা বের করা হয়। জামালপুরে বর্ণাঢ্য জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য এ জশ্নে জুলুসকে ঘিরে জামালপুরের ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের উপর আলোচনা সভা, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ঝালকাঠিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিবসটি উপলক্ষে সকালে নগরীর শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফ থেকে বর্ণাঢ্য জশ্নে জুলুস বের করা হয়। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।
ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে বুধবার ভোরে ঢাকায় যাত্রা বিরতি করে। বিমানবন্দরে প্রায় 1 ঘন্টার অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময়ে ভুটান সফরে আমন্ত্রণ জানিয়েছেন ভুটানের রাজা। রাসূলের আদর্শ অনুসরণ করে রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গেল 6 মাসে অপরাধ করে কেউ পার পায়নি। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব না হলেও পুলিশের মনোবল ফিরে এসেছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আলোকিত ভবিষ্যৎ গড়তে মহানবীর নীতি আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকার সর্বক্ষেত্রে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বলেও জানান তিনি। আমাদের চলাচল, আমাদের আচার আচরণ প্রত্যেকটি ক্ষেত্রে যাকে অনুসরণ করা প্রয়োজন, যাকে অনুসরণ করা দরকার, তিনি হলেন আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি বর্জনের কারণে সংসদের 13 স্থায়ী কমিটির সভাপতির পদ হারাচ্ছে বিরোধী দল। এজন্য বিরোধী দলের অনাগ্রহকে দায়ী করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানিয়েছেন, কাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংসদের 3য় অধিবেশনে কমিটি গঠনের কাজ শেষ হবে। আগের সংসদের রেওয়াজ মেনে এবারের কমিটিও গঠন করা হবে। যদিও জুলাই সনদ অনুযায়ী 14টি স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলীয় সদস্যদের দায়িত্ব পাওয়ার কথা, ত্রয়োদশ সংসদের শুরু থেকেই গণভোটের রায় নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতবিরোধ দেখা দেয়। বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাব করলেও এর জের ধরে তা গ্রহণে অস্বীকৃতি জানায় তারা। চট্টগ্রাম রেলওয়ের পুরাতন ডিপো থেকে মালামাল চুরি ও ইস্যু নোটের বেশি মালামাল সরবরাহ করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদার সিন্ডিকেটের বিরুদ্ধে। এই ডিপোতে কারখানা সহ বিভিন্ন পয়েন্ট থেকে মালামাল পরিমাপের জন্য আনা হয়। অভিযোগ রয়েছে, অধিকাংশ সময় বিকল দেখানো হয় ডিজিটাল ওয়েট স্কেল মেশিন। বিস্তারিত এমদাদুল হক খানের বিশেষ প্রতিবেদনে। চট্টগ্রাম রেলওয়ের পুরাতন মালামাল বিক্রির ডিপো। রেলওয়ের কারখানা সহ বিভিন্ন পয়েন্ট থেকে মালামাল পরিমাপের জন্য আনা হয় এখানে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকলেও এখান থেকে মালামাল চুরির কথা স্বীকার করলেন ডিপোর দায়িত্বে থাকা এই কর্মকর্তা। টুকটাক চুরি তো হয়। এই যে একটা ওয়াল অনেক লেখালেখির পরে হয়েছে, দেখেন ওয়ালের উপরে তার কাটা না দিয়ে ব্রোকেন গ্লাস দিছে। এটাতে ওয়ালটা অনেক ভালো হয়েছে, সেফটি আছে, ঠিক আছে। ভিতরে ছোট ওয়াল ছিল, এখন বড় ওয়াল হয়েছে, কিন্তু এটা তার কাটা দিলে আরো অনেক সেফ হইতো। শুধু তাই নয়, দীর্ঘদিন মালামাল পড়ে থাকায় সেগুলো নষ্ট হওয়ার কথাও জানান তিনি। সব খোলা আকাশের নিচে, বৃষ্টি বাদলে মালামালগুলি নষ্ট হয়, তারপরে মাটির সাথে মিশে যায় অনেক লোহা জাতীয় মালামাল। অভিযোগ রয়েছে 2018 সালে মালামাল পরিমাপের জন্য এখানে ডিজিটাল ওয়েট স্কেলটি স্থাপন করা হলেও সেটা বিকল করে রেখে ইস্যু নোটের বেশি মালামাল সরবরাহ করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় দায়িত্বরতরা। তবে অভিযোগ আংশিক স্বীকার করে এই কর্মকর্তা বলেন, অতীতে এরকম ঘটনা ঘটলেও বর্তমানে কোনো অনিয়ম হচ্ছে না। আমার মেশিন এখানে কোনো কালেই নষ্ট ছিল না, যেটা ছিল সেটা হলো প্রিন্ট হইতো না। ইউনুসেফ যখন মেশিনটা এখানে বসাইছে, বসানোর পরে যারা কন্ট্রাক্টর বসাই গেছে তাদেরকে দিয়ে আপনি যে প্রিন্ট কপিটা বের করার সেট আপ করে নিতে হবে না, এটা উনি করেন না। এ ব্যাপারে জানতে রেলওয়ের চট্টগ্রাম অঞ্চলের জেনারেল ম্যানেজার মোহাম্মদ সুবক্তগিনের কাছে গেলে তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, চট্টগ্রাম। প্রতারণা মামলায় গ্রেফতার 2 বছরের সাজাপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিককে আজ দুপুর 2টায় ঢাকার
সিএমএম আদালতে তোলা হবে। এর আগে মঙ্গলবার রাতে গুলশান 2 নম্বরের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন জানান, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে 2008 সালে গুলশান থানায় মামলাটি করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। ওই মামলায় তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করেন আদালত। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। মেহেরপুর শহরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে এক তরুণীর ডান হাতের কবজি কুপিয়ে বিচ্ছিন্ন করেছে এক যুবক। এ সময় মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তরুণীর মা ও বাবাকেও কুপিয়ে জখম করা হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে শহরের মানিক টাওয়ারের সামনের লর্ড মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। হামলার কারণ ও পূর্ব বিরোধের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। রংপুরে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক তার স্ত্রী ও 2 সন্তান সহ একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় আদালতে সাক্ষী হিসাবে 164 ধারায় জবানবন্দি দিয়েছে সীমান্ত চন্দ্র দাস নামের এক যুবক। সেই মামলায় গ্রেফতার হওয়া প্রধান 2 আসামির বন্ধু। মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, গ্রেফতার আসামিদের দেওয়া জবানবন্দির সঙ্গে সাক্ষী সীমান্তের বর্ণনার ইয়াবা সেবনের বিষয়ে মিল পাওয়া গেছে। সেই মামলায় গ্রেফতার হওয়া প্রধান 2 আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের বন্ধু এবং নগরের একটি মার্কেটে কাপড়ের দোকানে বিক্রয় প্রতিনিধি হিসাবে কাজ করে। হাম ও ডেঙ্গুর সংক্রমণ নিয়ে উদ্বেগ কাটছে না। সাম্প্রতিক সময়ে এডিস মশাবাহিত রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলেন, মশক নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতি, সচেতনতার অভাব এবং চিকিৎসার সীমাবদ্ধতায় ডেঙ্গু মোকাবেলা কঠিন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে সমন্বিত উদ্যোগের তাগিদ দেন তারা। এদিকে হামে আক্রান্তের হার নিম্নমুখী হলেও স্বস্তিদায়ক পর্যায়ে পৌঁছায়নি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। 2000 সালে দেশে প্রথমবারের মতো শনাক্ত হয় ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার। তারপর কেটেছে 25 বছর, কিন্তু এখনো কার্যকর হয়নি সমন্বিত মশক নিধন কার্যক্রম। ডেঙ্গু প্রজননের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়ায় এবার বর্ষার আগেই রোগটির ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আর্দ্র আবহাওয়া, টানা বা থেমে থেমে বৃষ্টি এবং জমে থাকা পরিষ্কার পানি ডেঙ্গু বিস্তারের উপযুক্ত পরিবেশ। দেশ জুড়ে প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই যাচ্ছে। চলতি বছরে মৃত্যুর সংখ্যা 100-র কাছাকাছি। হাসপাতালে চিকিৎসাধীন প্রায় 31,000। জ্বর হয়েছে, প্রথমে 102 জ্বর ছিল, পরে দ্বিতীয় দিন জ্বর কমে গেছে, তৃতীয় দিন শরীর দুর্বল দেখে টেস্ট করাইছি, পজিটিভ আসছে। সবগুলো পরীক্ষা করার পরে পরের দিন রিপোর্ট বেরোইছে, রিপোর্ট দেখানোর পরে আর কি ডেঙ্গু পজিটিভ আসছে। সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা। জনসাধারণ অথবা অ্যাডমিনিস্ট্রেশন বা আমরা সিটি কর্পোরেশন থেকে যদি বলি, এর বাইরে কিন্তু তাহলে প্রকৃতিরও এখানে একটা ব্যাপার থেকে যায়। হ্যাঁ, তো এই ধরনের ব্যাপারে আমরা যেটা খেয়াল করি যে এই ধরনের টেন্ডেন্সি যখন থাকে, তো ওই বছরগুলিতে দেখা যায় যে এডিস মশার বংশবৃদ্ধিও বেশি হচ্ছে এবং ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যাও বেশি থাকে। বাংলাদেশের যে সিচুয়েশন আছে তাতে আমার যে স্বাস্থ্যকর্মীর যে সংখ্যা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, এটা দিয়ে যদি আমার আক্রান্ত সংখ্যাটা অনেক বেশি হয়, তখন কিন্তু এটা কিন্তু একটা চাপ পড়ে যায়। এদিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি হামের সংক্রমণ। 15 মার্চ থেকে দেশে প্রায় 19,000 হাম রোগী শনাক্ত হয়। মৃত্যুর সংখ্যা প্রায় 950। আক্রান্ত 65% শিশু, মাঝারি থেকে তীব্র অপুষ্টিতে ভুগছে। বাসায় যে আবার জ্বর, পরে আমি ওই জায়গায় একটা মেডিকেলে গেছি, এক্সরে করাইছি, পরে আর বুকের ভিতরে নিউমোনিয়া হইয়া আর কফ জমছে বুকের ভিতরে। ঠান্ডা কাশির পরে মনে জ্বর আসছে, জ্বর পরে মনে হয় হাম দেখা দিচ্ছে। 8টা ক্লিনিক গেছি আর 2টো হাসপাতালে গেছি, আমি কোন জায়গায় রাখিনি। না রাখার পরে খুলনার তো 10,000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া করে আমরা ডাইরেক্ট ঢাকায় চলে আসি। বাংলাদেশ শিশু হাসপাতালের উপপরিচালক জানান, 6 মাস পর হামে আক্রান্তের হার কিছুটা নিম্নমুখী। ইনশাল্লাহ কমেছে, অবশ্যই কমেছে, আরও কমবে, যেহেতু তার পুষ্টিহীনতা, সুতরাং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে। কম থাকলে মেজেস আরও অন্যান্য রোগও ধরতে পারে। তো মেজেসটা বেশি যেহেতু সংক্রামক, এই কারণে তাড়াতাড়ি ধরে যায়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় শিশুদের জ্বর হলেই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ এই চিকিৎসকের।
উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নেত্রকোনার মদন উপজেলায় মগরা নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পড়েছে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়। ক্লাসরুমের জানালা ঘেঁষে পড়েছে নদীর স্রোত। এরই মধ্যে দুটি কক্ষ নদী গর্ভে বিলীন হয়েছে। যে কোনো সময় পুরো বিদ্যালয়টি নদীতে চলে যাওয়ার আতঙ্কে দিন কাটছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। নেত্রকোনা থেকে মলয় রঞ্জন সরকারের তথ্য চিত্রে তাহসিন তারিনের রিপোর্ট। নেত্রকোনার মদন উপজেলার বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা 1968 সালে আর জাতীয়করণ করা হয় 1973 সালে। বাগজান, কুঠুরিকোনা, পাহাড়পুর ও সখিলা গ্রামের শিশুদের প্রধান ভরসা এই বিদ্যালয়। প্রতিষ্ঠার অর্ধ শতাব্দীর পর নদী ভাঙনে এখন অস্তিত্ব সংকটে পড়েছে বিদ্যালয়টি। মগরা নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা প্রতিষ্ঠানটি প্রতিদিন একটু একটু করে নদীতে বিলীন হচ্ছে। একটা মাঠ আছে, মাঠের মাঝে খেলার জায়গা নেই, আমাদের টিফিন টাইমে খেলতেও পারি না। আমাদের চতুর্থ শ্রেণীর ক্লাসটা ভেঙে গেছে। আমরা যখন সকালে স্কুলে আসি তখন আমাদের বাহিরে থাকতে হয়। সম্প্রতি পুরনো ভবনের একটি অংশ ধসে পড়ে নদীতে বিলীন হয়ে যায়। বিদ্যালয় ছুটির পর ঘটনাটি ঘটায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় শিক্ষার্থীরা। এই অবস্থায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষক ও অভিভাবকদের। আমার মেয়ে এই স্কুলে পড়ে, আমার ভয় হয় কখন জানি দুর্ঘটনা ঘটে যায়। ভেঙে গেছে স্কুলটা, আমাদের বাবুরা যদি পড়ে যায়, পড়ে থাকলে আমরা চিন্তা হয়, তাই নিয়ে আসি, নিয়ে যাই। সরকারের কাছে এই আবেদন চাইতেছি যাতে একটা যে কোনো একটা ব্যবস্থা করা। সবাই আশ্বাস দেওয়া যাচ্ছে কিন্তু কেউ আমাদের আশ্বাস পূর্ণ করতেছে না। বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবগত করেও মিলছে না সুরাহা। শিক্ষা কর্মকর্তা জানান, নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি যদি ব্যবস্থা না নেওয়া হয়, আমার মনে হয় ওই বিল্ডিংটা এখানে থাকবে না। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা অবগত করেছি, আগেও অবগত করেছি এবং ওনারা বিষয়টা দেখেছে। সরজমিনের পরিদর্শন করে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি উপজেলা ইঞ্জিনিয়ারের মাধ্যমে এস্টিমেট করে 18 কলামের তথ্য পাঠিয়ে দিবে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব। মগরার তীব্র স্রোতে একদিকে নদীগর্ভে বিলীন হচ্ছে বিদ্যালয়ের জায়গা, অন্যদিকে বাড়ছে শিক্ষার্থীদের নিরাপত্তার শঙ্কা। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। রণকৌশলে বড় ধরনের এক যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে চীন। উৎক্ষেপণস্থল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রের আকাশ সীমার কাছাকাছি থাকা মার্কিন বিমানেও নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম এক নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বেইজিং। বিশ্বমঞ্চে চীনের এই সামরিক শক্তি বৃদ্ধি এবং মার্কিন আধিপত্যের সমীকরণে এটি কতটা প্রভাব ফেলবে তা ভাবিয়ে তুলছে বিশ্বব্যাপী মার্কিন আধিপত্যবাদকে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর টেক্সট রিপোর্টে। হাইপারসনিক গ্লাইড ভেহিকেল প্রযুক্তির সাহায্যে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র চালনায় সক্ষম এক নতুন অস্ত্র তৈরি করেছে চীন, যা দিয়ে বহুদূরে থাকা মার্কিন বিমান নিশানা করা সম্ভব। মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সংকট মুহূর্তে সামনে এলো এই খবর। বিশ্লেষকরা বলছেন, চীনের DF-17 ক্ষেপণাস্ত্র থেকে নির্গত HGV প্রায় 2414 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে, যা গুয়ামের মার্কিন ঘাঁটির কাছাকাছি আঘাত হানতে সক্ষম। এছাড়া উন্নত DF-27 ক্ষেপণাস্ত্রের সীমা প্রায় 8000 কিলোমিটার হওয়ায় এর আওতায় এসেছে হাওয়াই দ্বীপপুঞ্জ। চীনা এই প্রযুক্তি আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার, আকাশ থেকে আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণকারী বিমান এবং উড়ন্ত কমান্ড পোস্টের মতো বিমানগুলোর জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র দূরপাল্লার এইম 174B, এইম 424 ম্যালিস ও লকহিড মার্টিনের এইম 260 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। অন্যদিকে ইউরোপের দেশগুলোতে বহুল ব্যবহৃত MBDA ক্ষেপণাস্ত্রের সিস্টেমসের মিটিওর ক্ষেপণাস্ত্র রামজেট ইঞ্জিন চালিত, যা 100 মাইলেরও বেশি দূরের লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। মার্কিন কান্ট্রি মিউজিক কিংবদন্তি খ্যাতনামা গীতিকার ও অভিনেত্রী ডলি পার্টন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। পরিবারের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে চিরবিদায় নেন গায়িকা, সমাজসেবী ডলি পার্টন।
পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের নিয়ে ছোট পরিসরে তার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। 6 দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে সঙ্গীতের গণ্ডি ছাড়িয়ে চলচ্চিত্র, টেলিভিশন, ব্যবসা ও মানব সেবায় নিজস্ব অবস্থান তৈরি করেছিলেন ডলি পার্টন। খেলার খবর। ফুটবল মানেই এখন মাঠের উত্তেজনা আর মাঠের বাইরের কোটি কোটি ডলারের ব্যবসা। বিশ্বগত ম্যাগাজিন ফোর্বস ফুটবল দুনিয়ার সবচেয়ে ধনী ক্লাবগুলোর নতুন তালিকা প্রকাশ করেছে, যেখানে সব পরাশক্তিকে পেছনে ফেলে আবারও বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের মুকুট ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে রিয়ালের এই রাজত্বের দিনে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা কোথায় আছে, আর বাকি ক্লাবগুলোর আর্থিক অবস্থানই বা কেমন? ফুটবল বিশ্বের এই অবিশ্বাস্য টাকার খেলা নিয়ে মশিউর রহমানের রিপোর্ট। ফুটবল মাঠের তুমুল লড়াই এবার রূপ নিয়েছে বিলিয়ন ডলারের বাণিজ্যিক যুদ্ধে। সেই টাকার খেলায় সবাইকে টেক্কা দিয়ে আবারও বিশ্বের সবচেয়ে দামি ফুটবল বনে গেছে স্পেনের রিয়াল মাদ্রিদ। বর্তমানে ক্লাবটির মোট সম্পদের পরিমাণ রেকর্ড 9.5 বিলিয়ন ডলার। মাদ্রিদের এই রাজত্বে সবচেয়ে বড় কারণ তাদের স্টেডিয়ামের আধুনিকায়ন আর কিলিয়ান এমবাপ্পেদের মতো দামি খেলোয়াড়দের দলে নেওয়া। ফলে স্পন্সর ও টিকিট বিক্রি থেকে তাদের আয় এখন সবার ওপরে। টাকার এই তালিকায় রিয়ালের ঠিক পরেই অর্থাৎ দ্বিতীয় স্থানে বার্সেলোনা। নানা আর্থিক সমস্যা থাকার পরও কাতালানদের বর্তমান বাজার মূল্য 7.5 বিলিয়ন ডলার। স্টেডিয়ামের নতুন সম্প্রসারণ আর বড় বড় স্পন্সরশিপের কারণে নিজেদের আসনটি ধরে রেখেছে কাতালানরা। স্পেনের এই দুই ক্লাবের দাপটে 3 নম্বরে নেমে গেছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বার্সেলোনার কাছে দ্বিতীয় স্থান হারিয়ে তাদের বর্তমান মূল্য 7.2 বিলিয়ন ডলার। তালিকায় 4 নম্বরে রয়েছে আরেক ইংলিশ ক্লাব লিভারপুল, যাদের মূল্য 6.2 বিলিয়ন ডলার। আর মেসি নেইমারদের সাবেক ক্লাব পিএসজি 5.8 বিলিয়ন ডলার নিয়ে রয়েছে তালিকার 5ম স্থানে। পরের জায়গাগুলোতে রয়েছে বায়ার্ন মিউনিক ও ম্যান সিটি। বিশ্লেষকরা বলছেন, আধুনিক ফুটবলে কেবল ট্রফি জেতাই শেষ কথা নয়। গ্লোবাল ফ্যানবেস আর ডিজিটাল মার্কেটিংয়ে যারা এগিয়ে থাকবে, বিশ্ব ফুটবলের অর্থের নিয়ন্ত্রণ চলে যাবে তাদের পকেটেই। মশিউর রহমান, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ ঢাকা সহ সারা দেশের নানা আয়োজনে উদযাপন, বিশেষ মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা। সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করেছে সরকার, জানালেন রিজভী। মনোবল ফিরে পাওয়ায় পুলিশের শৃঙ্খলা আসার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। নানা কৌশলে লুটপাট হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে ডিপোর মালামাল। ইস্যু নোটের বিপরীতেও বেশি সরবরাহ, কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট। এবং হাম ডেঙ্গুর সংক্রমণ নিয়ে কাটছে না উদ্বেগ, মশক নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতিকে দুষছেন চিকিৎসকরা। মোকাবেলায় সমন্বিত উদ্যোগের তাগিদ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।